সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আমার বন্ধু ও শুভানুধ্যায়ীগণ, সকলের প্রতি আমি এই সান্ধ্যকালীন অনলাইন ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। যারাই আমার ক্লাসে যুক্ত হবেন প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। দীর্ঘ করোনার এই মহামারীতে আমরা স্বাভাবিক শ্রেণী কার্যক্রমের বাইরে অনলাইন কার্যক্রমে প্রতিনিয়ত যোগ দিচ্ছি। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা অনলাইনে নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত আছে, আমি সবাইকে শ্রেণী কার্যক্রমে অভিবাদন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছ, আমি প্রত্যেককেই আহ্বান রাখছি, তোমরা আমার এই ক্লাসটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে নেবে, মেনশন করবে, যাতে তোমাদের সহপাঠী অন্যান্য বন্ধুগণ তোমাদের এই ক্লাসটি দেখার, আমার এই ক্লাসটি দেখার সুযোগ পায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে আমি আমার টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে নেব। তার জন্য কিছুটা সময় নিয়ে নিচ্ছি। তোমরা যারা এখন এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হচ্ছ, তারাও আমার ক্লাসটি শেয়ার করে নেবে। পাশাপাশি আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা, শব্দ ক্লিয়ার আছে কিনা, তোমরা মেনশন করে আমাকে একটু জানিয়ে দেবে। আশা করি তোমাদের সহযোগিতায় আমার ক্লাসটি প্রাণবন্ত হয়ে উঠবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শেয়ার করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা আসলে এক প্রকার অনিশ্চয়তার মধ্যেই আমাদের সময় অতিবাহিত করছি। স্বাভাবিক শ্রেণী কার্যক্রম থেকে দীর্ঘদিন আমরা ক্লাসের বাইরে রয়েছি, যার কারণে আসলেও মানসিকভাবে আমরা কিন্তু ভালো নেই। প্রত্যেকেই আমরা এক প্রকার উৎকণ্ঠা, অনিশ্চয়তা এবং সেই বিভিন্ন ধরনের দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সময় অতিবাহিত করছি। প্রতিনিয়তই আমরা কিন্তু এক ধরনের ডিপ্রেশনে বা ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছি, যার কারণে আমরা প্রতিনিয়তই অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাতে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কোনো প্রকার ফ্রাস্ট্রেশনে না পড়ে, ডিপ্রেশনে না ভুগে, তারা নিয়মিত তাদের পাঠদান যেন চালিয়ে যেতে পারে, সেই জন্য আমরা কিন্তু আমাদের শ্রেণী কার্যক্রমটা অনলাইনের মাধ্যমে চালিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছি আমাদের এই শ্রেণী কার্যক্রমে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারাই আমার সঙ্গে যুক্ত হচ্ছ, আমি সবাইকেই অভিনন্দন জানাচ্ছি। আশা করছি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। ইতিমধ্যেই অনেককে আমরা লক্ষ্য করছি আমাদের সঙ্গে যুক্ত আছে। আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছ। আমি আর কথা না বাড়িয়ে আমার শ্রেণী কার্যক্রমে চলে যাব। তোমাদের কোনো প্রকার প্রশ্ন বা বোঝার বিষয় থাকলে অবশ্যই কমেন্ট করে সে প্রশ্ন করবে। নিশ্চয়ই আমি তোমাদের সেই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমরা যুক্ত হয়েছি উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ এই অধ্যায়টি নিয়ে আলোচনায়। বিগত কয়েকটি ক্লাসে আমি এই অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই সেই ক্লাসগুলো দেখেছ। আমরা ইতিমধ্যেই দ্বিতীয় অধ্যায়ে হিসাবের বইসমূহ থেকে জাবেদা এবং খতিয়ান এই দুইটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে ক্লাসে অংশগ্রহণ করেছি। আজকে আমি তোমাদের সঙ্গে যুক্ত হয়েছি উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের হিসাবের বইসমূহের নগদান বই এই অংশটি নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি একটি গুরুত্বপূর্ণ অংশও বটে। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের হিসাবের বইসমূহের মধ্যে নগদান বই এই অংশটুকু নিয়ে আমরা আলোচনায় যুক্ত হয়েছি। আমরা জানব নগদান বই কাকে বলে বা নগদান বই কি, কেন নগদান বই প্রয়োজন, নগদান বই রাখার সুবিধা কি বা কারা নগদান বই রাখে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিগত ক্লাসে ধারাবাহিকভাবে জাবেদা আলোচনা করে জাবেদার পরবর্তীতে খতিয়ানের আলোচনা করেছি। আজকে আমরা আলোচনায় যুক্ত হয়েছি নগদান বই নিয়ে। নগদান বই বলতে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের, অর্থাৎ বর্তমানে আমরা দেখতে পাই প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানেরই অর্থনৈতিক লেনদেন অনেক বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রতিনিয়ত লেনদেনের সংখ্যা বাড়ছে। একটি জাবেদায় প্রতিষ্ঠানের পক্ষে সমস্ত লেনদেন লিপিবদ্ধ করে রাখা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। এমত অবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের লেনদেনগুলোকে দুইটি ভাগে ভাগ করে নিচ্ছে। সেই দুই ভাগের একটি ভাগ হচ্ছে নগদ, আরেকটি হচ্ছে বাকিতে। অর্থাৎ নগদ সংক্রান্ত যে লেনদেনগুলো আছে সমস্ত নগদ লেনদেনের জন্য এক প্রকার বা একটি হিসাবের বই সংরক্ষণ করে, আর বাকি লেনদেন ধারে লেনদেনগুলোর জন্য আরেকটি হিসাবের বই সংরক্ষণ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে যেটি নিয়ে আলোচনা করছি যে নগদান বই, ইতিমধ্যে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে নগদান বইটি হচ্ছে নগদ লেনদেনের বই, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের নগদ লেনদেন সংক্রান্ত, নগদ আদান প্রদান, নগদ প্রাপ্তি, নগদ পরিশোধ সংক্রান্ত যত লেনদেন আছে সমস্ত লেনদেন যে বইয়ের মাধ্যমে লিপিবদ্ধ করে রাখা হবে সেই বইটিকেই বলা হবে নগদান বই। অর্থাৎ আমরা নগদান বইয়ে শুধুমাত্র নগদ লেনদেনগুলোই লিপিবদ্ধ করব। প্রতিষ্ঠানের প্রথমেই বলেছি দুই ধরনের লেনদেন হয়ে থাকে, নগদ এবং ধারে অর্থাৎ বাকিতে। নগদ লেনদেন নিয়ে নগদান বই প্রস্তুত করব, বাকি লেনদেনগুলো নিয়ে আরো অন্যান্য বইগুলো প্রস্তুত করব। তো সেই নগদ লেনদেনগুলো নিয়ে আমরা যে বই প্রস্তুত করি নগদান বই, এই নগদান বই আমরা কয়েক ধরনের দেখতে পাই, অর্থাৎ কয়েক প্রকার নগদান বই আমরা আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত দেখি। যেখানে নগদান বই আমরা দেখতে পাই এক ঘরা নগদান বই, তারপরে দেখতে পাই দু ঘরা নগদান বই, দু ঘরা নগদান বই, তারপর আমরা দেখতে পাই তিন ঘরা নগদান বই, তিন ঘরা নগদান বই। এর বাইরেও আমরা আবার দেখতে পাই খুচরা নগদান বই, খুচরা নগদান বই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে আমরা এই ধরনের নগদান বই দেখি। এক ঘরা নগদান বই, দু ঘরা নগদান বই, তিন ঘরা নগদান বই, খুচরা নগদান বই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক ঘরা নগদান বই বলতে কি বুঝি, দুই ঘরা নগদান বই বলতে কি বুঝি, তিন ঘরা নগদান বই বলতে কি বুঝি, খুচরা নগদান বই বা কি, সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব।
এক ঘরা, ঘর শব্দ থেকে ঘরা শব্দটি এসেছে, অর্থাৎ যে নগদান বইয়ের উভয় পাশে, অর্থাৎ বাম পাশ এবং ডান পাশ, নগদান বইয়ের ছকে আমরা দুইটি পাশ লক্ষ্য করব। তো যে সেই দুই পাশে বাম পাশে একটি টাকার ঘর থাকবে, ডান পাশে আরেকটি টাকার ঘর থাকবে। তাহলে যে নগদান বইয়ের বাম পাশে একটি টাকার ঘর, ডান পাশে আরেকটি টাকার ঘর, অর্থাৎ উভয় পাশে একটি করে টাকার কলাম বা ঘর থাকে, সেই নগদান বইকেই আমরা বুঝব এক গড়া নগদান বই। দুগড়া নগদান বই, যে নগদান বইয়ের ছকে উভয় পাশে অর্থাৎ বাম পাশ ডান পাশ একটি নগদান বইয়ের দুইটি পাশ থাকবে। এটি আমরা খতিয়ানেও আলোচনা করেছি। খতিয়ানের টি ছক ফর্মে বাম পাশে 4টি ঘর থাকে, ডান পাশে 4টি ঘর থাকে। নগদান বইকে জাবেদা বলা হয়, নগদান বইকে খতিয়ানও বলা হয়। অর্থাৎ আমরা যখন থিওরিটিক্যাল বিষয় পড়ব সেখানে দেখতে পাবো যে নগদান বইকে জাবেদা ও খতিয়ান উভয়ই বলা হয় কেন। অর্থাৎ নগদান বইকে দুটোই বলা যায়, কখনো নগদান বইকে জাবেদা বলা হয়, আবার কখনো নগদান বইকে খতিয়ান বলা হয়। তাহলে উভয়ই বলা যায়। আমরা দুগড়া নগদান বইয়ে বাম পাশে 2টি টাকার কলাম থাকবে, ডান পাশে 2টি টাকার কলাম থাকবে। 3 ঘরা নগদান বই, একইভাবে আমরা বলতে পারি এক ঘরাতে উভয় পাশে একটি করে টাকার কলাম থাকে, 2 ঘরাতে উভয় পাশে 2টি করে টাকার কলাম থাকে, 3 ঘরাতে উভয় পাশে 3টি করে টাকার কলাম থাকে। অর্থাৎ এক ঘর বিশিষ্ট নগদান বইকে আমরা বলতে পারি এক ঘরা নগদান বই। 2 ঘর বিশিষ্ট নগদান বই যেটি, সেটা 2 ঘরা নগদান বই। 3 ঘর বিশিষ্ট যে নগদান বই, অর্থাৎ উভয় পাশে 3টি করে নগদ টাকার কলাম থাকবে, 3টি করে টাকার কলাম থাকবে, সেই ঘরটিকে আমরা 3 ঘরা নগদান বই বলে থাকব। পাশাপাশি আমরা খুচরা নগদান বই, 1 ঘরা 2 ঘরা 3 ঘরা নগদান বইয়ের বাইরেও আমরা লক্ষ্য করতে পারি খুচরা নগদান বই নামে আরেকটি নগদান বই রাখা হয়, যেখানে ছোট ছোট হিসাবপত্রগুলো সংরক্ষণ করা হয়। অর্থাৎ বৃহৎ আকারের লেনদেনের বাইরেও প্রতিনিয়ত অনেকগুলো ছোট ছোট পেটি ক্যাশ যাকে বলা হয়, সেই ছোট ছোট খরচের হিসাব রাখার জন্য আলাদা ক্যাশ বুক সংরক্ষণ করা হয়, যেটাকে বলা হয় পেটি ক্যাশ বুক বা খুচরা নগদান বই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তাহলে তোমরা এতক্ষণে বুঝে গেছো যে 1 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই, 3 ঘরা নগদান বই এবং খুচরা নগদান বই কি, তার ফর্মটা কিরকম, সেটি আমরা এখন তোমাদের সম্মুখে উপস্থাপন করব। প্রথমেই আমরা 1 ঘরা নগদান বইয়ের ছক প্রস্তুত করছি। 1 ঘরা নগদান বই, প্রথমে আমি বলেছি যে এর 2টি পাশ থাকবে। আমরা যদি 2 পাশ ভাগ করে নিলাম, তাহলে এই 2 পাশে অর্থাৎ বাম পাশে আমরা দেখতে পাই তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, রসিদ নং, টাকার পরিমাণ। ডান দিকে আবার তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। অর্থাৎ আমরা তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, টাকার পরিমাণ বা পরিমাণ টাকা, তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু দুইটি পাশ আমরা জানি, একটি পাশকে খতিয়ানেও আমরা দেখেছি, একটি পাশকে বলা হয় ডেবিট পাশ, আর একটি পাশকে বলা হয় ক্রেডিট পাশ। এ হচ্ছে আমাদের এক গড়া নগদান বই। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এক গড়া নগদান বইয়ে ছকে আমরা 10টি গড় লক্ষ্য করছি। এক গড়া নগদান বই, একে 10 গড় বিশিষ্ট নগদান বই আমরা বলতে পারি। তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। এই যে গড়, বাম পাশে 5টি গড়, ডান পাশে 5টি গড়, এই 5 5 10টি গড় নিয়ে যে নগদান বইটি প্রস্তুত করা হবে সেই নগদান বইটিকে আমরা বলবো এক গড়া নগদান বই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক গড়া নগদান বইয়ের পর যদি লক্ষ্য করি, এটাকে যদি আমরা 2 গড়া নগদান বইয়ে পরিণত করি, তাহলে আমাদের কি করতে হবে? 2 গড়া নগদান বই, 2 গড়া নগদান বই। তাহলে 2 গড়া নগদান বই আমরা বলেছি, এক গড়া নগদান বইয়ে টাকার কলাম থাকবে একটি। এক গড়া নগদান বই আমরা দেখেছি তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। এই হচ্ছে এক গড়া নগদান বইয়ের গড়। এখন 2 গড়া নগদান বই যদি আমরা প্রস্তুত করি, তাহলে এখানে আমরা লক্ষ্য করি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমাদের কিন্তু 2 গড়া নগদান বই প্রস্তুত হয়ে গেল। তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, এ হচ্ছে নগদ, নগদ টাকা, ব্যাংক টাকা, তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। অর্থাৎ এক গড়া নগদান বইয়ে টাকার কলামে নগদ টাকা, ব্যাংক টাকা, সকল প্রকার ইকুইভ্যালেন্ট মানে ক্যাশ, ইকুইভ্যালেন্ট ক্যাশ যত প্রকার আছে, নগদ, ব্যাংক, চেক, আমরা সমস্ত কিছুই একটি টাকার কলামেই সংরক্ষণ করি। কিন্তু যখন সেটি 2 গড়া নগদান বই হয়, তখন কিন্তু আমাদের 2টি টাকার কলাম আমরা লক্ষ্য করছি। একটি হচ্ছে নগদ টাকার কলাম, আর একটি হচ্ছে ব্যাংক টাকার কলাম। অর্থাৎ এখানে নগদ এবং ব্যাংক দুইটি আলাদাভাবে আমরা সংরক্ষণ করছি। তাহলে 2 গড়া নগদান বই আমরা লক্ষ্য করি গড়ের সংখ্যা কতটি হলো? 1 2 3 4 5 6, অর্থাৎ বাম পাশে 6টি টাকার কলাম, 6টি গড় রয়েছে। ডান পাশে 1 2 3 4 5 6, অর্থাৎ ডান পাশেও 6টি গড় রয়েছে। তাহলে 6 6 12টি গড়। এক গড়া নগদান বইয়ে আমরা দেখেছি 10 কলাম বিশিষ্ট, 10 গড় বিশিষ্ট, আর 2 গড়া নগদান বইয়ে আমরা লক্ষ্য করছি 12 গড় বিশিষ্ট, অর্থাৎ 6 6 12। তাহলে 12 কলাম বিশিষ্ট নগদান বইটি হচ্ছে 2 গড়া নগদান বই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যদি এই নগদান বইটিকে 3 গড়া নগদান বইয়ের ছকে পরিণত করি, তাহলে আমরা কি লক্ষ্য করব? 3 গড়া নগদান বই। তাহলে আমরা দেখতে পাই, আমরা যদি এখানে একটু তারিখটাকে একটি গড় হিসেবে এখানে নিয়ে নেই, এই পাশেও আমরা নিতে পারি, শেষের দিকেও নিয়ে নিতে পারি আরেকটি কলাম করে। তাহলে 3 গড়া নগদান বই, তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা টাকা, বাট্টা টাকা, তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টার টাকা। এই হচ্ছে আমাদের 3 গড়া নগদান বইয়ের কলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি দেখতে পেলাম? এক গড়া নগদান বইয়ের গড় সংখ্যা দেখেছি 10টি, 2 গড়া নগদান বইয়ের গড়ের সংখ্যা আমরা দেখেছি 12টি, 3 গড়া নগদান বইয়ে আমরা গড় দেখতে পেলাম 1 2 3 4 5 6 7। তাহলে
বাম পাশে 7টি, ডান পাশে 1 2 3 4 5 6 7, অর্থাৎ ডান পাশে 7টি। তাহলে আমাদের ডান বাম মিলিয়ে 7 7 14টি আমরা কিন্তু আমাদের কলাম সংখ্যা, ঘরের সংখ্যা দেখতে পেলাম। আমাদের বহু নির্বাচনী প্রশ্নে অনেক সময় এমন একটি প্রশ্ন এসে থাকে যে এক গড়া নগদান বইয়ের গড় কয়টি? 10টি, 11টি, 12টি, 13টি। আমরা নিশ্চয়ই জানি যে এক গড়া নগদান বইয়ের গড়ের সংখ্যা 10টি। দু গড়া নগদান বইয়ের গড়ের সংখ্যা কয়টি? 10টি, 12টি, 14টি, 16টি। তাহলে আমরা সেটিও জানি, দু গড়া নগদান বইয়ের গড়ের সংখ্যা হচ্ছে 12টি। তারপর যদি আমরা দেখি 3 গড়া নগদান বইয়ের গড়ের সংখ্যা কয়টি? তাহলে 3 গড়া নগদান বইয়ের গড়ের সংখ্যা হচ্ছে বাম পাশে 7টি, ডান পাশে 7টি, মোট 14টি। তাহলে এক গড়ার 10 গড় বিশিষ্ট, 2 গড়া 12 গড় বিশিষ্ট, 3 গড়া 14 গড় বিশিষ্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো নগদান বই এক গড়া 2 গড়া 3 গড়ার কিভাবে আমরা কোন ছকে কিভাবে প্রস্তুত করব, সেই ছকটি তোমরা ইতিমধ্যেই দেখে গেছো। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই যে নগদান বইটি আমরা প্রস্তুত করব, নগদান বই প্রস্তুতের ক্ষেত্রে বাম পাশ ডান পাশ আমরা দুইটি পাশ লক্ষ্য করছি। তাহলে বাম পাশটি হচ্ছে প্রাপ্তির দিক, প্রাপ্তি বা জমার প্রাপ্তির দিক, আর ডান পাশটা হচ্ছে পরিশোধের দিক, পরিশোধ। অর্থাৎ নগদান বইয়ে আমরা যেই বিষয়টি লক্ষ্য করব সেটি হচ্ছে নগদান বই যখন প্রস্তুত করব, প্রথমে আমরা বলেছি যে বইয়ে শুধুমাত্র নগদ লেনদেনগুলো লিপিবদ্ধ করা হবে, যে বইয়ে শুধুমাত্র নগদ লেনদেনগুলো লিপিবদ্ধ করা হবে সেই বইটাকে বলা হবে নগদান বই। অর্থাৎ নগদান বইয়ে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান বসবে। তাহলে নগদ প্রাপ্তি সমূহ বসবে নগদান বইয়ের বাম পাশে, অর্থাৎ ডেবিট পাশে, আর নগদান বইয়ের পরিশোধ সমূহ যত পরিশোধ হবে নগদ সব বসবে ডান পাশে, অর্থাৎ ক্রেডিট পাশে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নগদ প্রাপ্তি হলে আমরা প্রাপ্তির দিকে লিখব, বাম পাশে লিখব। নগদ পরিশোধ হলে আমরা ডান পাশে লিখব। তাহলে আমাদের যেটি আমরা বলতে চাচ্ছি সেটি হচ্ছে কি, নগদ আসলো, নগদ চলে গেল, নগদ পাচ্ছি, নগদ দিচ্ছি, নগদ টাকা আসতেছে, নগদ টাকা যাইতেছে, যেটাই হোক না কেন কথা দুইটি। নগদান বইয়ে নগদ নিয়ে আমাদের কাজ করতে হবে, নগদ আসা এবং যাওয়া, নগদ পাওয়া এবং দেওয়া। তাহলে আমরা নগদ যদি প্রাপ্তি হয় আমরা লিখব ডেবিট পাশে, নগদ পরিশোধ হলে লিখব ক্রেডিট পাশে। তাহলে আমরা যদি সংক্ষেপে একটি প্রথম যে কাজ এক গড়া নগদান বই ছোট্ট একটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের সম্মুখে যদি এখন একটি নগদান বই প্রস্তুত করে ফেলি, বুঝতে তোমাদেরও সুবিধা হবে, আমরা আমাদের আলোচনাটা সমাপ্তির দিকে নিতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে যে গড়টি করেছিলাম এক গড়া নগদান বই, তাহলে লিখে নেই এক গড়া নগদান বই। আমরা দেখেছি এক গড়া নগদান বইয়ের দুইটি পাশ, তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, টাকার পরিমাণ। তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, টাকার পরিমাণ, ডেবিট, ক্রেডিট। তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, ভাউচার নং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা জানো প্রাপ্তির জন্য রসিদ, খরচের জন্য
ভাউচার অবশ্যই রাখতে হয়, সেই ভাউচার নং প্রমাণপত্র স্বরূপ খতিয়ান পৃষ্ঠা। আমরা পূর্ববর্তী অধ্যায়গুলোতে, তোমরা প্রথম অধ্যায়ে নিশ্চয়ই পড়বা, বই যদি তোমরা পড়ে থাকো সেখানে এই কথাগুলো অবশ্যই পাবে। রসিদ, ভাউচার, এই বিষয়গুলো তোমরা অবশ্যই জেনে রাখবে। রসিদ কাকে বলে, রসিদ কখন রাখা হয়, কেন রাখা হয়, ভাউচার কি, ভাউচার কেন রাখা হয়, অবশ্যই সেই বিষয়গুলো তোমরা জানবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই এক গড় নগদান বইয়ের একটি ছক তৈরি করে নিলাম। এখন আমরা ধরে নিলাম একটি প্রশ্নে উল্লেখ করা রয়েছে 2020 জানুয়ারি 1 ব্যালেন্স, অর্থাৎ হাতে নগদ রয়েছে 2020 জানুয়ারি 1 হাতের নগদ রয়েছে 20,000 টাকা। জানুয়ারি 5 তারিখে নগদ ক্রয় 5,000 টাকা। জানুয়ারি 10 নগদ বিক্রয় 10,000 টাকা। জানুয়ারি 15 আসবাবপত্র ক্রয় 5,000 টাকা। জানুয়ারি 20 কামালকে প্রদান 2,000 টাকা। জানুয়ারি 25 রহমানের কাছ থেকে প্রাপ্ত বা পাওয়া গেল 8,000 টাকা। জানুয়ারি 30 বেতন প্রদান, কর্মচারীদের বেতন দেওয়া হলো, বেতন প্রদান 3,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু লেনদেন এখানে লিপিবদ্ধ করেছি। যেখানে বলা হয়েছে 2020 জানুয়ারি 1 ব্যালেন্স, অর্থাৎ হাতে নগদ বা নগদ উদ্বৃত্ত, সেটি বলা থাকতে পারে 20,000 টাকা। 5 তারিখে বলা হয়েছে নগদ ক্রয় 5,000 টাকা, নগদ বিক্রয় 10 তারিখে 10,000। 15 তারিখে বলা হয়েছে আসবাবপত্র ক্রয় 5,000। 20 তারিখে বলা হয়েছে কামালকে প্রদান 2,000। 25 তারিখে আমরা দেখতে পাচ্ছি রহমানের নিকট থেকে প্রাপ্ত 8,000। 30 তারিখে বেতন প্রদান, অর্থাৎ কর্মচারী থাকলে কর্মচারীকে বেতন দেওয়া হলো 3,000 টাকা। তাহলে আমরা এখন লক্ষ্য করি, এই অংশ থেকে আমরা একটি এক গড়া নগদান বই প্রস্তুত করব। তাহলে আমাদের এই এক গড়া নগদান বইয়ের প্রথমেই ব্যালেন্স যে টাকাটি রয়েছে, আমরা বাম পাশে প্রাপ্তির দিকে 2020 জানুয়ারি 1 ব্যালেন্স যেটি আছে উদ্বৃত্ত স্থানান্তরিত হয়েছে, অথবা ব্যালেন্স বিডি লিখে আমরা লিখতে পারি। টাকার কলামে 20,000 প্রাপ্ত। জানুয়ারি 5 তারিখে বলা হয়েছে নগদ ক্রয়। তাহলে নগদ ক্রয় হলে আমরা জানি ক্রয় ডেবিট, নগদ ক্রেডিট। যেখানে নগদে ক্রয় করলে নগদ চলে যায়, নগদ প্রদান করতে হয়। আমরা এখানে নগদান বইয়ে বলা হয়েছে প্রাপ্তি হলে ডেবিট পাশে বসবে, প্রদান হলে ক্রেডিট পাশে বসবে। তাহলে আমরা নগদ ক্রয় করছি, নগদ ক্রয় করলে টাকা চলে যায়, চলে গেলে ক্রেডিট পাশে বসবে। তাহলে জানুয়ারি 5 ক্রয় হিসাব 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি আমরা একবার চিন্তা করতে পারি। টাকা আসলো, প্রাপ্তি হলো ডেবিট পাশে লিখব, প্রদান হলে ক্রেডিট পাশে লিখব। অথবা আমরা জাবেদা তৈরি করলে, নগদান বইকে জাবেদাও বলা হয়, খতিয়ানও বলা হয়। তাহলে আমরা জাবেদা তৈরি করলে, নগদ ক্রয় করলে যদি খতিয়ান ধরি এটাকে, তাহলে কিন্তু ক্রয় ডেবিট নগদান ক্রেডিট, তাহলে আমরা নগদান খতিয়ান যদি ধরি, নগদান করতেছি নগদান ক্রেডিট পাশে, আমরা জানি বিপরীতটা লিখতে হয়, ক্রয় হিসাব লিখে নিলাম। 10 তারিখে বলা হয়েছে বিক্রয়। স্বাভাবিকভাবেই ক্রয়ের বিপরীত বিক্রয়। ক্রয় করলে নগদ টাকা চলে যায়, বিক্রয় করলে নগদ টাকা চলে আসে। তাহলে বিক্রয়ের জন্য আমরা যদি জার্নাল দিয়ে দেই জাবেদা,
তাহলে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট, বিপরীতভাবে লিখতে হয়। তাহলে বিক্রয় হিসাব আমরা টাকার কলামে 10,000। 15 তারিখ আসবাবপত্র ক্রয়, আবারও ক্রয়, ক্রয় করলে চলে যাবে, আসবাবপত্র হচ্ছে সম্পদ, তাহলে আসবাবপত্র হিসাব আমরা জানি আসবাবপত্র ক্রয় করলে যাবে হবে আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট, নগদান ক্রেডিট, ক্রেডিট পাশে 5,000 টাকা। তারপর আমরা বলা হয়েছে 20 তারিখ কামালকে প্রদান, 20 তারিখ কামালকে প্রদান বলাই হয়েছে প্রাপ্তি হলে বাম পাশে বসবে, প্রদান হলে ডান পাশে বসবে। কামালকে প্রদান করা হয়েছে, কামাল ডেবিট, নগদান ক্রেডিট, তাহলে আমরা কামাল ডেবিট বসবে ক্রেডিট পাশে, কামাল হিসাব, কামালকে প্রদান করা হয়েছে 2,000। আমরা অতি শর্টকাট যদি বলি, প্রাপ্তি হলে যার কাছ থেকে পেয়েছি তার নাম লিখে ডেবিট পাশে বসাবো, অথবা যেই খাত থেকে পেয়েছি সেই খাত লিখে ডেবিট পাশে বসাবো, আর যেই খাতে প্রদান করা হচ্ছে, খরচ করা হচ্ছে, পরিশোধ করা হচ্ছে সেই খাতটি ক্রেডিট পাশে লিখব। 25 তারিখ রহমানের কাছ থেকে প্রাপ্তি, তাহলে আমরা 25 তারিখ লিখতে পারি রহমান হিসাব, নগদান ডেবিট, রহমান ক্রেডিট, রহমান ক্রেডিট বসবে ডেবিট দিকে, ডেবিট পাশে প্রাপ্তির কলামে আমরা লিখে ফেললাম। 30 তারিখ বেতন প্রদান, খরচ, বেতন কোন খাতে খরচ? বেতন খাতে, বেতন হিসাব, তাহলে বেতন প্রদান 3,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তাহলে আমরা যেটি বলেছি নগদান বইয়ের নিয়মে প্রাপ্তি হলে ডেবিট দিকে বসবে, প্রদান হলে ক্রেডিট দিকে বসবে। যত প্রকার প্রাপ্তি আছে সকল প্রকার প্রাপ্তি ডেবিট পাশে, সকল প্রকার পরিশোধ খরচ বা প্রদান ক্রেডিট পাশে। তাহলে আমরা লিখে ফেললাম। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা যোগ বিয়োগ করব, ব্যালেন্সিং করব, অর্থাৎ যে পাশ বড় মনে রাখবে যে নগদান বইয়ে আমরা নগদান বই করব, নগদান বইয়ে কখনোই ক্রেডিট ব্যালেন্স হতে পারবে না, নগদান বইয়ে কখনোই ক্রেডিট ব্যালেন্স হতে পারবে না। অর্থাৎ নগদ আমার কাছে আছে 10 টাকা, আমি 10 টাকাই খরচ করতে পারবো বা পরিশোধ করতে পারবো, কখনোই 11 টাকা পরিশোধের সুযোগ নেই। কাজেই ব্যালেন্স 0 হতে পারে কিন্তু মাইনাস ফিগার কখনোই হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ডেবিট পাশটি আগে আমরা যোগ করে নেই। 20,000, 10,000, 8,000 তিনটি বিষয় আমরা ডেবিট পাশে পেয়েছি। 20, 10, 30 আর 8, 38,000। ডেবিট কলামের যোগফল আমরা ক্রেডিট কলামে নিয়ে যাই 38,000। এখন এই 38,000 থেকে প্রাপ্তির দিক থেকে আমি পেয়েছি 38,000, পরিশোধ করা হয়েছে 5, 5, 10, 2, 12 আর 3, 15,000। তাহলে 38,000 থেকে যদি আমরা 15,000 মাইনাস করে দেই তাহলে কত থাকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রয়োজনে তোমরা ক্যালকুলেটরের সহযোগিতা নিতে পারো, মুখে মুখে যদি করতে পারো বেশ ভালো। 38,000 থেকে আমরা মাইনাস করে দিব 15,000, তাহলে 23,000। এই 23,000 টাকা হচ্ছে মাস শেষে উদ্বৃত্ত বা ব্যালেন্স 23,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে মাসের হিসাব আমরা করব সেই মাসের শেষ তারিখ অর্থাৎ জানুয়ারি মাস, জানুয়ারি 31 আমরা ব্যালেন্সিং করে ফেলছি। ব্যালেন্স সিডি লিখে আমরা দিতে পারি। তাহলে ব্যালেন্স সিডি হয়েছে, অর্থাৎ ক্যারিড ডাউন আমরা পরবর্তী মাসে 1ম তারিখে এটা স্থানান্তর করে দিচ্ছি। তাহলে জানুয়ারির পর ফেব্রুয়ারি 1 ব্যালেন্স বিডি, পূর্ববর্তী তারিখ হতে আমরা এটি নিয়ে আসলাম। তাহলে 23,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমরা যে কাজটি করেছি। প্রাপ্তির দিকে যে পরিমাণ প্রাপ্ত হয়েছে সকলটাকে আমরা একত্রিত যোগ করে আমরা পরিশোধের দিকে নিয়ে গেলাম, পরিশোধ যা হয়েছে বিয়োগ করলাম, বিয়োগ করার পরে আমাদের যে উদ্বৃত্তটি বেরিয়ে হয়েছে সেটি হয়েছে আমাদের সমাপ্তি ব্যালেন্স। অর্থাৎ জানুয়ারি মাসের শুরুতে হাতে নগদ ছিল 20,000, জানুয়ারি মাসের শেষে এসে হাতে নগদের পরিমাণ দাঁড়িয়েছে 23,000,
সেই 23,000 টাকা আমরা ফেব্রুয়ারি মাসের প্রথমে আবার স্থানান্তর করে দিলাম। এই হচ্ছে আমাদের একটি নগদান বইয়ের প্রাথমিক ধারণা। আমরা যে কাজটি এভাবে করতে পারি প্রাপ্তি এবং পরিশোধের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যবসা প্রতিষ্ঠানে বর্তমানে যদিও আধুনিক বিশ্বে বা এই গ্লোবালাইজেশনের যুগে, কম্পিটিশনের যুগে, প্রতিযোগিতামূলক বাজারে অনেক প্রতিষ্ঠান নগদের পাশাপাশি বাকিতে লেনদেন করে থাকে। তারপরেও আমরা দেখতে পাই নগদের লেনদেনই বেশি, অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই নগদ লেনদেনই হয়ে থাকে। আর একটি প্রবাদও রয়েছে, আমরা প্রায়ই ব্যবসা প্রতিষ্ঠানে, ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানে আমরা যদি দেখি বা এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানে যদি যাই, সেখানে একটি সাইনবোর্ড বা লিফলেট টানানো থাকে যে বাকি চাহিয়া লজ্জা দেবেন না, বাকি দেওয়া কষ্ট, বাকিতে বন্ধুত্ব নষ্ট, অর্থাৎ বাকিতে সম্পর্ক নষ্ট। কাজেই এই যে স্লোগানটি, মানে আজ নগদ কাল বাকি, মানে আর কোনোদিনই যেন এই বাকি দিতে না হয়। কারণ বাকি দেওয়া মানেই ফাঁকি। অনেক সময় বলা হয় কেউ যদি বাকি নিতে পারে তাহলে সে আর সেটি পরিশোধ করে না, যদিও এটি ইথিক্সের মধ্যে পড়ে না। আমরা যারা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমার এই ক্লাসে যারা যুক্ত হয়েছ, যারা আমার ক্লাসটি দেখছ, আমি অবশ্যই বলবো যে কখনোই এই মনোভাবটি যেন আমাদের মধ্যে না আসে যে আমরা কারো কাছ থেকে সরল বিশ্বাসে কেউ বাকি আমাদেরকে দিল আর পরবর্তীতে আমরা সেই বাকি পরিশোধ করলাম না, এমন কাজটি আমরা যেন কখনোই না করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো কথা না বাড়িয়ে আমরা এই নগদান বইয়ের আজকে যে অংশটুকু নিয়ে আলোচনা করেছি, নগদান বই কি, নগদান বই কয় ধরনের, নগদান বইয়ের ছক কীরকম, প্রত্যেকটি নগদান বইয়ের ছকে আমি দেখিয়েছি খুচরা নগদান বই ব্যতীত। নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয় প্রাথমিক একটি আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা আমার এই ক্লাসটি এতক্ষণ উপভোগ করেছ। যারা আমার সঙ্গে আছো আমি প্রত্যেককেই অভিনন্দন জানাচ্ছি। তোমরা তোমাদের পাঠ কার্যক্রম অব্যাহত রাখো। জীবন একটাই, সময় বহমান, সময় বসে থাকবে না, সময় চলে যাচ্ছে, জীবনও থেমে থাকবে না, জীবনের গতিও চলমান। কাজে আমরা এই সময়কে নষ্ট না করে নিজের মতো করে, করোনা আমাদেরকে যেন হারিয়ে দিতে না পারে। আমরা করোনাকে হারাবো, করোনা আমাদেরকে হারাতে পারবে না। করোনা হেরে যাবে, আমরা স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে ফিরে যাব। তখন কিন্তু এই যে সময়টা চলে যাচ্ছে, এই সময় আমরা আর ফিরে পাবো না। কাজেই এই সময়টা গুরুত্ব দিয়ে ঘরে থেকে, নিরাপদে থেকে তোমরা তোমাদের জীবনের যে লক্ষ্য, জীবনের যে উদ্দেশ্য, শিক্ষা জীবনের মূল উদ্দেশ্যই হচ্ছে ভালোভাবে শিক্ষা গ্রহণ করা, মানুষের মতো মানুষ হওয়ার জন্য যে বৈশিষ্ট্যাবলী গুণাবলী অর্জন করা দরকার, সেই গুণাবলীগুলো আমরা শিক্ষার জীবনেই অর্জন করে থাকি। কাজেই এই সময়ে ঘরে বসেই তোমরা তোমাদের সেই উপযুক্ত শিক্ষা সেটি গ্রহণ করবে। বর্তমান অনলাইন প্ল্যাটফর্মের যুগে অবারিত সুযোগ তৈরি হয়েছে। গুগল সার্চ দিয়ে, অনলাইনে যে কোনো ইউটিউব সার্চ দিয়ে, বিভিন্ন অনলাইন শিক্ষা প্রতিষ্ঠানের সার্চ দিয়ে তোমরা নিজেদের শ্রেণী কার্যক্রম, প্রয়োজনীয় পাঠ সেটি তোমরা গ্রহণ করতে পারো এবং তোমরা সেটি কিন্তু করতে পারো। হ্যাঁ, আমরা যেটি দেখছি যে রাষ্ট্রবিজ্ঞান এর ক্লাস কি হয় না? হ্যাঁ হয়। রাষ্ট্রবিজ্ঞান বিশেষ করে অনার্সের ক্লাস হচ্ছে প্রতি বুধবার। তোমরা নিশ্চয়ই বুধবার বিকেল 2টায়, দুপুর 2:30 থেকে রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস হয়। তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী আছো তোমরা সেই সময় অংশগ্রহণ করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে প্রত্যেকের জীবন সুন্দর হোক, সার্থক হোক। পরম করুণাময় আমাদের এই দীর্ঘ 8-9 মাসব্যাপী তাঁর কৃপাতে যেমন সুস্থ রেখেছেন,
আগামী দিনগুলো আমরা যেন সুস্থ থাকতে পারি, আমরা স্রষ্টার কাছে সেই প্রার্থনাই করছি। সবাই ভালো থাকো, সকলের জীবন সার্থক হোক, এই বলে আমি অলোক চক্রবর্তী, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, শাহজালাল সরকারি কলেজ, মনতলা, মাধবপুর, হবিগঞ্জ, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।